তিন মূর্তি ভবন, যা ছিল 1948 থেকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর বাসস্থান। 1964 মে মাসে এই তিন মূর্তি ভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1984 অক্টোবরে দেহরক্ষীদের গুলিতে প্রাণ দেবার পর ইন্দিরা গান্ধীর মরদেহটাও রাখা হয়েছিল এই তিন মূর্তি ভবনেই, জনসাধারণ যাতে তাদের শেষ শ্রদ্ধা অর্পণ করতে পারেন। শুধু কংগ্রেস আমলেই নয়, তার পূর্বে ব্রিটিশ শাসনেও এই তিন মূর্তি ভবন ছিল একটা গুরুত্বপূর্ণ স্থান। 1930-এ স্যার এডুইন লুটিয়েন্স আর স্যার হারবার্ট বেকার, এদের দুজনের প্ল্যানিং এবং ডিজাইনে আজকে নিউ দিল্লির প্রতিষ্ঠা, যেটা 1931 থেকে হয়ে ওঠে ব্রিটিশ ভারতের রাজধানী। আর সেই দিল্লির তিন মূর্তি ভবন ছিল ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির কমান্ডার ইন চিফের বাসস্থান। আর সামনের যে তিন মূর্তিটা, যার নামে তিন মূর্তি ভবন, এটা উৎসর্গ করা হয়েছিল যোধপুর, হায়দ্রাবাদ আর মাইসোর, এই তিন প্রিন্সলি স্টেটের সেই ভারতীয় জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে যারা নিজেদের প্রাণ দিয়েছিলেন ব্রিটিশদের হয়ে লড়াই করতে, যাদের বীরত্বের জন্যই পতন ঘটেছিল অটোমান সাম্রাজ্যের 400 বছর ধরে প্রবল পরাক্রমে রাজত্ব করা অটোমান সাম্রাজ্য। শুধু তাই নয়, এই ভারতীয় সৈন্যদের বিক্রমের জন্যই প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের জয় হয়, জার্মানি আর অটোমান সেনাদের হারিয়ে। এদের মধ্যে ছিলেন দারোয়ান সিং নেগি, রিসালদার বদলু সিং, অমর সিং, মীর দস্ত এবং আমাদের বাংলার ইন্দ্রলাল রায় ইত্যাদিরা, যাদেরকে ভিক্টোরিয়া ক্রস পুরস্কার দেওয়া হয়েছিল, যা ছিল ব্রিটিশ আমলের সর্বোচ্চ সামরিক পদক, আজকের দিনের পরমবীর চক্রের সমকক্ষ। প্রথম বিশ্বযুদ্ধে এরকম 75,000 ভারতীয় প্রাণ দিয়েছিলেন ব্রিটিশ সেনার হয়ে লড়তে গিয়ে। ব্রিটিশ ইন্ডিয়ার সৈন্যবাহিনীকে বলা হতো ওরিয়েন্টাল সি এর বুকে ব্রিটিশদের সবচেয়ে শক্তিশালী আর্মি ব্যারাক। এদের ছাড়া ব্রিটিশদের পক্ষে প্রথম বিশ্বযুদ্ধ জয় করা কোনোভাবেই সম্ভব ছিল না। আর এদেরই প্রবল পরাক্রমে পতন ঘটে অটোমান সাম্রাজ্যের। 13,000 ভারতীয়কে সম্মানিত করা হয়েছিল তাদের বীরত্বের কারণে। ফ্রান্সের নভ চ্যাপেলের ইন্ডিয়ান মেমোরিয়াল স্থাপিত হয়েছে 1937-এ এই ভারতীয় সেনাদের স্মৃতির উদ্দেশ্যে। খুব কম ভারতীয় জানেন এর ইতিহাস। আজ আলোচনা করব আমাদের ভারতীয় বীর সেনানীদের সেই গৌরব গাথা। আজকের তুর্কিতে কাডিকোয়ে বলে আছে একটা মিউনিসিপ্যালিটি, ইস্তাম্বুল শহরটার ব্যস্ততা এবং জনকোলাহল থেকে একটু দূরে। সেখানে হায়দার পাশা নামের একটা জায়গাতে আজও রয়েছে একটা কবরস্থান। এখানেই রয়েছে 150-রও বেশি ভারতীয় সৈন্যের স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধ দেখতে পর্যটকদের কোনো ভিড় নেই। চিরশান্তির কোলে ঘুমিয়ে আমাদের বীর জওয়ানরা। এই ভারতীয় জওয়ানরা ছিলেন যুদ্ধবন্দী অটোমান সাম্রাজ্যের হাতে। কখন? প্রথম বিশ্বযুদ্ধের সময়। কোথায় যুদ্ধবন্দী হয়েছিলেন? মেসোপটেমিয়া, অর্থাৎ আজকের ইরাকে। মার্চ 11, 1917 অটোমানরা পরাস্ত হয় ব্রিটিশ ভারতীয় সৈন্যদের হাতে, আর ব্রিটিশরা বাগদাদ দখল করে। এরপর 1918-তে প্যালেস্টাইন এবং সিনাই পেনিনসুলাতে অটোমানরা চূড়ান্তভাবে পরাস্ত হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল হাইফার যুদ্ধ। হাইফা বর্তমানে ইসরায়েলের অন্তর্গত, সেই সময় যা ছিল প্যালেস্টাইন। ভারতীয় সৈন্যদের বাহিনী, যাদের নাম ছিল 15th ক্যাভালরি ডিভিশন আর 5th ক্যাভালরি ব্রিগেড, এই দুই ডিভিশন প্রবল পরাক্রমশালী অটোমান এবং জার্মানদের সম্মিলিত শক্তিকে পর্যদুস্ত করে। এরপরেই অটোমান সাম্রাজ্য একদম তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। নভেম্বর 1918 শেষে অটোমান সাম্রাজ্যের শেষ শাসক ষষ্ঠ মেহেম্মদের আত্মসমর্পণের মধ্যে দিয়ে শেষ হয় প্রথম বিশ্বযুদ্ধ। শুধু তাই নয়, ভারতীয় সৈন্যদের জন্যই ব্রিটিশরা সক্ষম হয়েছিল সুয়েজ খালের ওপর দখল বজায় রাখতে। আর অন্যদিকে এই অটোমান সাম্রাজ্য হলো ইসলামের সর্বশেষ খিলাফত। মার্চ 3, 1924 তুর্কিতে এই খিলাফতের অফিসে পাকাপাকিভাবে তালা ঝুলিয়ে দেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধের আগে এই অটোমান সাম্রাজ্য ইরাক থেকে শুরু করে সমগ্র প্যালেস্টাইন, যার মধ্যে আজকের ইসরায়েলও পড়ে, আরব দুনিয়ার এক বিশাল অংশ এবং অ্যানাটোলিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। এই অ্যানাটোলিয়ারই এখন নতুন নাম হলো তুর্কি। আর ছিল গালফ অফ পার্সিয়া,
যেই অঞ্চলটাকে নিয়ে আজ ইরান আমেরিকা যুদ্ধে দুই দেশের মধ্যে সংঘাত চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যেটা অচল হয়ে যাওয়াতে সারা দুনিয়াতে এনার্জি ক্রাইসিস দেখা দিচ্ছে, সেই গালফ অফ পার্সিয়াও ছিল এই অটোমান সাম্রাজ্যেরই দখলে। যেই ভারতীয় পদাতিক বাহিনীর হাতে এক এক করে অটোমান সাম্রাজ্যের ধ্বংস হয়, সেই পদাতিক বাহিনীতেই ছিলেন যোধপুর, হায়দ্রাবাদ আর মাইসোরের ভারতীয় সেনারা, যাদের স্মৃতির উদ্দেশ্যেই ওই তিন মূর্তি স্ট্যাচু তৈরি হয়েছে। এই তিন মূর্তির কথা আমরা হয়তো কিছুটা জানি অনেকেই, কিন্তু তুর্কির বুকে সেই হায়দার পাশাতে যেই ভারতীয়দের স্মৃতিসৌধ আছে তাদের কথা আমরা প্রায় ভুলেই গেছি। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে শেষ পর্যন্ত 1946-এর ভারতীয় নৌসেনাদের বিদ্রোহ এবং যার থেকে আসে ভারতের স্বাধীনতা, এই সবই কিন্তু ইতিহাসের এক বিনি সুতোর মালাতে গাঁথা। তাই হাঁটতে হবে একটু ইতিহাসের সরণি ধরে, আর বুঝতে হবে পৃথিবীর ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এই সময়কে, এর সাথে ব্রিটিশদের বিশ্বাসঘাতকতার ইতিহাসকেও। অগাস্ট 1914, আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্দের হত্যার ঠিক এক মাস বাদে বেজে উঠল ইউরোপ জুড়ে প্রথম বিশ্বযুদ্ধের দামামা। এমন একটা সময় যখন ভারতের বুকে স্বদেশী আন্দোলন একটু একটু করে দানা বেঁধে উঠছিল। তখনও ব্রিটিশ রাজের থেকে সম্পূর্ণ স্বাধীনতার দাবি যদিও জোরদার হয়নি, ভারতের প্রিন্সলি স্টেটগুলো ব্রিটিশদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে চলত। ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ একটা চিঠি লেখেন ভারতীয়দের উদ্দেশ্যে, সম্বোধন করেন আমার ভারতীয় সাম্রাজ্যের প্রিন্স এবং প্রজারা। এদের তিনি আহ্বান করেন প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের সাহায্য করার জন্য। এই চিঠি লেখার আগে ব্রিটিশ শাসকদের মধ্যে অনেক দোনামোনা ছিল। কি সেই দোনামোনা? ভারতীয়রা সাহায্য করবে কিনা ব্রিটিশদেরকে? না, জওয়ানরা কখনো রাজনৈতিকভাবে প্রভাবিত হন না। কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের কর্নেল শের খানের বীরত্বতে এত মুগ্ধ হয়েছিলেন যে ভারতীয় সৈন্যের ব্রিগেডিয়ার এমপিএস বাজওয়া পাকিস্তানের সরকারকে চিঠি লিখে অনুরোধ করেছিলেন শের খানকে মরণোত্তর সম্মানে ভূষিত করবার জন্য। কর্নেল শের খান যে পাকিস্তান আর্মির সদস্য সেটা প্রথমেই কিন্তু পাকিস্তান অস্বীকার করে। 20 বছর বাদে ভারতীয় সৈন্যদের সুপারিশে পাকিস্তান তাকে মরণোত্তর সম্মান দেয় 2019-এ। এটা যেমন আজ সত্যি, এটা তেমনি আগেও সত্যি ছিল। তাই ভারতীয় সেনাদের প্রফেশনালিজম নিয়ে কোনোদিনই কারোর কোনো সন্দেহ ছিল না। আর এখানে ধর্মেরও কোনো ব্যাপার নেই। ব্রিটিশ সৈন্যতে হিন্দু, মুসলিম, শিখ সবাই ছিলেন। তাদের একমাত্র পরিচয় তারা সোলজার, তারা জওয়ান। উর্দি তাদের কাছে একমাত্র সত্যি। তাহলে তাদের প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করার ব্যাপারে ব্রিটিশ সরকারের দোনামোনার কারণ কি? এখানে আসে সাদা চামড়ার আভিজাত্যের ব্যাপার। প্রথম বিশ্বযুদ্ধ ছিল মূলত সাদা দেশগুলো নিজেদের মধ্যে লড়াই। সেখানে ব্রিটিশ অধীনে কালো ভারতীয়দের হাতে জার্মান, অস্ট্রিয়ার সাদাদের মৃত্যু হলে ব্যাপারটা ঠিক কীরকম হবে? তারা অক্ষশক্তির অর্থাৎ ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ইত্যাদিদের শত্রু, কিন্তু সাদা তো বটে, এতে ব্রিটেনের জনমানসে বিরূপ প্রতিক্রিয়া পড়বে না তো? উপনিবেশ ব্যবস্থার যে প্রধান মেরুদণ্ডটা সেটাই হলো সমাজের হায়ারার্কিতে সাদারা থাকবে সবার উপরে, তারা মনিব, বাকিরা ভৃত্য। কিন্তু সাদা আর কালোরা যদি সমানে সমানে লড়াই করে আর তাতে সাদা সৈন্যের মৃত্যু হয়, তখন সেদিনের এস্টাবলিশড ওয়ার্ল্ড অর্ডারটা যেটা হোয়াইট সুপ্রিমেসির উপর দাঁড়িয়ে, সেটাই তো ভেঙে যাবে। কে বলতে পারে একদিন এই কালো দেশি সৈন্যরা যদি ব্রিটিশদের ওপর আক্রমণ করে বসে? অপরদিকে ব্রিটিশ আর্মি দাঁড়িয়েছিল ভারতীয় সৈন্যদের উপরই ভরসা করে। ব্রিটিশদের আর্থিক বিকাশের মূল যেমন ছিল ভারত থেকে লুণ্ঠন করা সম্পদ, তেমনি সামরিকভাবেও ব্রিটিশরা ছিল ভারতীয় জওয়ানদের ওপরেই নির্ভরশীল। তাই প্রথম বিশ্বযুদ্ধের সময়তে রাতারাতি অন্য কোথাও থেকে সৈন্যদের যোগান দেওয়া সম্ভব ছিল না। তাই ঠেলার নাম বাবাজি, শেষে ব্রিটিশ সরকার বাধ্য হলো ভারতীয় সৈন্যদের প্রথম বিশ্বযুদ্ধে নিয়োগ করতে। শুধু একটাই শর্ত, কোনো ব্রিটিশ সেনা কখনো কোনো দেশি অফিসারের নিচে থাকবে না। অপরদিকে ব্রিটিশরা কিন্তু প্রথম দিকে অটোমান সাম্রাজ্যের সমর্থক ছিল, কারণ রাশিয়ার প্রসারণের মাঝে একটা বাফার স্টেটের মতো ছিল এই অটোমান সাম্রাজ্য। রাশিয়া আর ব্রিটিশ উপনিবেশের সীমার মাঝে একটা শক্তিশালী অটোমান সাম্রাজ্য ব্রিটিশদের জন্য ভালো ছিল। আর তাই ব্রিটিশরা কিন্তু এর আগে কোনোদিন অটোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েনি বা তাদের দুর্বল করে দেয়নি, তাদের জমি দখলেরও কোনো চেষ্টা করেনি। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান
সাম্রাজ্য যোগ দিল কেন্দ্রীয় শক্তির দিকে, অর্থাৎ জার্মানির দিকে। তাই এখন ব্রিটিশদের শত্রু একদম ঘরের দরজাতে। প্রথম বিশ্বযুদ্ধের প্রথম দিকে ব্রিটিশ সৈন্যদের প্রচুর ক্ষয়ক্ষতি হতে শুরু করলো। তখনই দরকার পড়ল ভারতীয় সৈন্যদেরকে নিয়োগ করা। প্রায় 500টা প্রিন্সলি স্টেটগুলোর মধ্যে একটা যেন প্রতিযোগিতা দেখা দিল, কে কত সৈন্য, অর্থ ইত্যাদি উপঢৌকন দিতে পারে। মাইসোরের মহারাজ 50 লক্ষ টাকা দিলেন। ভোপালের বেগম 500রও বেশি কপি কোরআন পাঠালেন মুসলিম সৈন্যদের জন্য। যোধপুরের রাজা প্রতাপ সিংহ নিজে যুদ্ধে যোগদান করলেন। পাতিয়ালার রাজা গ্রন্থ সাহেব দিলেন শিখ সৈন্যদের জন্য। বাগলি বলে একটা জায়গা, যা হলো মধ্যপ্রদেশে, সেখানকার ঠাকুর জামা, জুতো ইত্যাদি দান করলেন সৈন্যদের জন্য। আর এতে তখনকার স্বদেশীরাও এগিয়ে এসেছিলেন, যাদের মধ্যে ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ দুটোই। এখানেই বলবো যে তখন ব্রিটিশরা কিভাবে সবাইকে বুদ্ধু বানিয়েছিল। সবাই ভেবেছিলেন যে ভারতীয়রা যদি পূর্ণ সমর্থন দেয় ব্রিটিশদের প্রতি, তাহলে যুদ্ধ শেষে ব্রিটিশরা স্বায়ত্ত শাসনের বা ডমিনিয়ন স্ট্যাটাসের দাবিকে মেনে নেবে। এমনকি 1916-তে অ্যানি বেসান্ত বলেছিলেন যে তিনি আশা করেন যে ভারত মাতার সন্তানদের এই আত্মত্যাগের প্রতিদানে যুদ্ধ শেষে ব্রিটিশ রাজ ভারত মাতার গলায় স্বায়ত্ত শাসনের মালাটা পরাবে। অ্যানি বেসান্ত ছিলেন কট্টরবাদী। সুব্রামণিয়া ভারতী, যিনি ছিলেন তামিলনাড়ুর একজন জাতীয়তাবাদী কবি, তিনিও বলেছেন যে যুদ্ধ শেষে চাই ভারতের স্বায়ত্ত শাসন। তখন ভারতের রাজনৈতিক আকাশে উদয় ঘটছে এক নতুন তারকার, নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি তখন লন্ডন থেকে ভারতের পথে। লিখলেন, ভারতীয়দের উচিত সর্বতোভাবে ব্রিটিশদের সাহায্য করা। বাল গঙ্গাধর তিলক ভেবেছিলেন যে ভারতীয় সেনাদের যুদ্ধক্ষেত্রে দক্ষতা বাড়লে সেটা পরে স্বাধীন ভারতের ক্ষেত্রে ভালোই হবে। তাই ভারতের সমস্ত অংশ থেকে ব্রিটিশরা সমর্থন পেল। সেপ্টেম্বর 1914-তে ভারতীয় সেনা ইউরোপে যুদ্ধ করতে শুরু করলো জার্মানির বিরুদ্ধে। ব্রিটিশ সংবাদপত্রে ফলাও করে ছাপা হয়েছিল সেই খবর। লর্ড কার্জন যাকে বলেছিলেন ইতিহাসের এক নাটকীয় মুহূর্ত। নভেম্বর 6, 1914-তে মেসোপটেমিয়া অর্থাৎ ইরাক যুদ্ধের শুরু, যা তখন অটোমান সাম্রাজ্যের অধীনে। 7 লক্ষের ওপর ভারতীয় সেনা আক্রমণ করল অটোমানদের। সব মিলিয়ে 8টা ভারতীয় ডিভিশন ছিল। এই যুদ্ধ একদম সহজ ছিল না ভারতীয়দের পক্ষে। মাত্র 1 মাসের খাদ্য সরবরাহ মজুদ ছিল ভারতীয় সেনাদের জন্য, যা দিয়ে প্রায় 5 মাস যুদ্ধ চালানো হয়। এপ্রিল 1916 খাদ্যের অভাবে স্কারভির মতো ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়ে শেষে ভারতীয় সেনা মেসোপটেমিয়ার কুট অঞ্চল দখল করতে গিয়ে ব্যর্থ হয় এবং 13,000 সৈন্যকে যুদ্ধবন্দী করে অটোমানরা, যারা ছিলেন মূলত ভারতীয়। অমানুষিক অত্যাচার করা হয়েছিল তাদের ওপর। কয়েক হাজার মাইল তাদের পায়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় তুর্কিতে। পথেই অধিকাংশের মৃত্যু হয়। এদেরই স্মৃতিসৌধ আছে তুর্কির হায়দরশালাতে, যেটার কথা একটু আগে বলেছিলাম। এরপর ব্রিটিশরা বুঝল পর্যাপ্ত রসদ না দিলে এই যুদ্ধ জয় সম্ভব নয়। 1 বছর টানা লড়াইয়ের পর 1917 সালে বাগদাদের পতন হয়। সেটাই ছিল একটা মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। এরপর অটোমানদের পেছনে অর্থাৎ পশ্চিম দিকে ঠেলতে শুরু করে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি। ডিসেম্বর 1917 জেরুজালেমের দখল নেয় ভারতীয় সৈন্যরা। 1918-তে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় যে ব্রিটিশ সৈন্যরা ফ্রান্সে গিয়ে যুদ্ধ করবে জার্মানির বিরুদ্ধে, আর ভারতীয় সৈন্যরা মূলত লড়াই করবে পশ্চিম এশিয়াতে। যোধপুর আর মাইসোর ডিভিশন আস্তে আস্তে পুরো প্যালেস্টাইন দখল করে। সময় সেপ্টেম্বর 1918, যার মধ্যে ছিল হাইফা শহরও। এই হাইফার যুদ্ধের কথা আগে বলেছি। এর 1 সপ্তাহ পরে অক্টোবরে মিরাট ডিভিশন লেবাননের বেইরাট আর সিরিয়ার দামাস্কাস দখল করে। এই ভারতীয় বাহিনীর হাতে অটোমানরা পুরোপুরি ধসে যায়। অক্টোবর 1918-তে অটোমানরা আত্মসমর্পণ করে। শেষ হয় 400 বছরের এক শক্তিশালী সাম্রাজ্য আর মুসলিমদের শেষ খিলাফত, আর স্থাপিত হয় পশ্চিম এশিয়ার বিস্তৃত অঞ্চলে ব্রিটিশ শাসন। কিন্তু এত কিছুর পর কি ভারতের স্বপ্ন সার্থক হয়েছিল? ব্রিটিশদের মধ্যে কি ভারতীয়দের ওপর কোনো কৃতজ্ঞতা বোধ দেখা দিয়েছিল? স্বায়ত্তশাসন কি পেল ভারত? বরং ঠিক উল্টো। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হতেই ভারতের ওপর চাপিয়ে দেওয়া হলো মারাত্মক রাওলাট আইন,
যে কোনো কাউকে যখন খুশি গ্রেপ্তার করা যাবে এই আইনের আওতায়। কোনো ওয়ারেন্ট ছাড়াই, কোনো ট্রায়াল ছাড়াই 2 বছর পর্যন্ত জেলে ফেলে রাখা যাবে। ভারতীয়রা এর নাম দিল কালা আইন। এরপর এলো সেই জালিয়ানওয়ালাবাগের মুহূর্ত। এপ্রিল 1919 কালো আইনের প্রতিবাদ করবার জন্য নির্বিচারে গুলি চালালো ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার। ব্রিটিশ বিশ্বাসঘাতকতার এক চরম মুহূর্ত। এরপর মন্টেগু চেমসফোর্ড সংস্কারে কিছু প্রদেশে দ্বৈত শাসন লাগু হয়। শিক্ষার মতো কিছু দপ্তর ভারতীয়দের হাতে দেওয়া হলেও অর্থ, পুলিশ, এই সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো পুরোটাই ব্রিটিশদের হাতে ছিল। অল্প কিছু সংখ্যক ধনী এবং শিক্ষিতদের ভোটাধিকার দেওয়া হয়েছিল। ভারতীয়রা বুঝে গিয়েছিল যে ভারত হলো ব্রিটিশ সাম্রাজ্যের মুকুটের মণি। এর সম্পদ, ভৌগোলিক গুরুত্ব সব কিছু ব্রিটিশদের সাম্রাজ্যবাদকে জিইয়ে রাখার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ব্রিটিশরা কোনোভাবেই এর উপর থেকে রাশ আলগা করবে না। এই উপলব্ধি থেকেই জন্ম নিল পূর্ণ স্বাধীনতার দাবি। একদিকে গান্ধীজি যেমন অসহযোগ আন্দোলন শুরু করলেন, তেমনি মাস্টারদা সূর্য সেনের মতো বিপ্লবীরা সশস্ত্র আন্দোলন শুরু করলেন। পাঞ্জাবে ভগৎ সিং, মহারাষ্ট্রে সেনাপতি বাপট। প্রথম বিশ্বযুদ্ধে 2 দশক বাদে আবার আরেক বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠল। ব্রিটিশ প্রধানমন্ত্রী তখন উইনস্টন চার্চিল। গান্ধীজি সরাসরি সমর্থন করেননি ব্রিটেনকে এই সময়তে, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যখন নেতাজি জার্মানি আর জাপানের সঙ্গে হাত মেলালেন, তখন তার তীব্র বিরোধিতা করেছিলেন গান্ধীজি। কারণ তিনি হিটলারকে নৈতিকভাবে ঘেন্না করতেন। সেই একই সময় মুসলিম লীগও প্রভাবশালী হয়ে উঠেছিল। পাকিস্তানের দাবি, হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ ক্রমশ চরম আকার ধারণ করেছিল। মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ ব্রিটেনকে পূর্ণ সমর্থন দেয়। ভারতীয় মুসলিমদের দলে দলে ব্রিটিশ আর্মিতে যোগ দিতে উদ্বুদ্ধ করেন জিন্না। এই সময় হিন্দুরা যদি যুদ্ধে যোগদান না করেন, তাহলে আধুনিক যুদ্ধবিদ্যাতে হিন্দুরা পিছিয়ে যাবে আর মুসলিমরা পারদর্শী হয়ে উঠবে। ভারত যে কিছুদিন বাদে স্বাধীন হবে সেটাও আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসছিল, আর ভারত ভেঙে যে পাকিস্তান তৈরি হবে সেটাও। বিনয় দামোদর সাভারকর বুঝেছিলেন যে ব্রিটিশ পরবর্তী ভারত দুর্বল হয়ে যাবে পাকিস্তানের থেকে যদি মুসলিমরা ব্রিটিশ আর্মিতে যোগ দেয় আর হিন্দুরা যোগদান না করে। অর্থাৎ জিন্নার পরিকল্পনা গান্ধীজি না বুঝলেও সাভারকর কিন্তু ঠিকই বুঝেছিলেন। অপরদিকে ভবিষ্যৎকে ঠিক বুঝেছিলেন নেতাজিও। এপ্রিল 14, 1944 ইম্ফল স্বাধীনতা ঘোষণা করে। আজাদ হিন্দ ফৌজের কর্নেল শওকত আলী মালিক স্বাধীন ভারতের হয়ে তেরঙ্গা উত্তোলন করেন। মণিপুরের মৈরাঙে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রথম সামরিক বিজয়, আর মণিপুর ছিল ভারতের প্রথম স্বাধীন ভূখণ্ড। নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতন ঘটে শেষে, কিন্তু আজাদ হিন্দ বাহিনীর বীরত্ব এবং তারপরে তাদের উপর শুরু হওয়া ব্রিটিশদের বিচারের নামে প্রহসন, এই সব কিছু ব্রিটিশ অধীনস্থ ভারতীয় সৈন্যদের মধ্যে বিক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। অবশেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি ভারতকে স্বাধীন করার সিদ্ধান্ত নেন। ব্রিটিশরা ভারতকে স্বাধীন করার প্রথমে প্ল্যান করেছিল 1948-এর 30শে জুন, কিন্তু সেই প্ল্যান চৌপাট হয়ে গেল। 18ই ফেব্রুয়ারি 1946 রয়্যাল ইন্ডিয়ান নেভি বিদ্রোহ করে বসে। কোনো সশস্ত্র বিদ্রোহ নয়, অনশন ধর্মঘট। কি দাবি? পর্যাপ্ত খাবার ভারতীয় সৈন্যদের জন্য। পর্যাপ্ত খাবারের অভাবে প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই প্রচুর ভারতীয় সৈন্য প্রাণ দিয়েছেন বিভিন্ন জায়গাতে যুদ্ধক্ষেত্রে। দ্বিতীয় দাবি, ব্রিটিশ সৈন্যদের সঙ্গে সমান সম্মান আর বেতন। তৃতীয়, আজাদ হিন্দ ফৌজের সৈন্যদের মুক্তি। বম্বে বন্দরের HMIS তলোয়ার থেকে শুরু করে করাচি বন্দর, মাদ্রাজ, সব জায়গায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ল। টোটাল 60টা জাহাজ আর 20টা বন্দর ঘাঁটিতে। ব্রিটিশ সরকার ভয় পেয়ে গেল যে এই বিক্ষোভ কোন দিন সৈন্যবাহিনীর অন্য বিভাগেও ছড়িয়ে পড়ে, আর কখন সেটা অহিংস থেকে সহিংস হয়ে ওঠে। 1948-এর জায়গাতে 1947-এই ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেয় ব্রিটিশরা। বাধ্য হয়ে দিনও ঠিক হয় 15ই আগস্ট। কেন ওই দিনটা? কারণ 1945-এর ওই 15ই আগস্টই জাপান আত্মসমর্পণ করে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হয়। ওই বিশেষ দিনকেই বেছে নিয়েছিল ব্রিটিশরা।
এরপর 1948-এ প্যালেস্টাইনও স্বাধীন হয় ব্রিটিশদের থেকে। 1956-তে সুয়েজ খালের ওপর মিশর দখল নেয়। আস্তে আস্তে মধ্য এশিয়া থেকে ব্রিটিশদের ক্ষমতা সম্পূর্ণ লুপ্ত হয়ে যায়। অর্থাৎ একদিন যেই ভারতীয় সৈন্যদের ওপর ভর করে মধ্য এশিয়ার বিশাল অংশে দখলদারি প্রতিষ্ঠা করেছিল ব্রিটিশরা, সেই ভারতীয় সৈন্যরাই যখন বিক্ষুব্ধ হয়ে উঠল, তখন ভারতসহ পশ্চিম এশিয়ার পুরো অঞ্চল থেকেই ধুয়ে মুছে গেল ব্রিটিশরা। আজকের মতো আমাদের প্রতিবেদন এখানেই শেষ। আবার ফিরে আসবো পরবর্তী প্রতিবেদনে। আমাদের এই ইতিহাসধর্মী প্রতিবেদনগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।